আমরা দলের মধ্যে বিভক্তি চাই না, দেশের মধ্যে বিভক্তি চাই না, জাতির মধ্যে বিভক্তি চাই না। সেটার চর্চা অবশ্যই নিজেদের সংগঠন থেকেই শুরু করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 8ম বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন মেজর জিয়ার 8ম বর্ণের মধ্য দিয়ে শুরু হয়েছে উই রিভল্ট, বর্ণ 8টি, 8ম বেঙ্গল রেজিমেন্টের 25শে মার্চ 1971 রাত্রে 12টার পরে 26শে মার্চের প্রথম বহরে, যেহেতু সেই ঘোষণা, সেজন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ। 27শে মার্চে আবার ঘোষণা হয়েছে, মেজর জিয়ার কণ্ঠেই হয়েছে, 28শে মার্চে হয়েছে, পরে আরো হয়েছে, এবং আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত হয়েছে। প্রেসিডেন্ট জিয়া যখন ভারতে সফরে যান রাষ্ট্রপতি হিসাবে, তৎকালীন ভারতের রাষ্ট্রপতি সম্ভবত রেড্ডি, তিনি বলেছিলেন, I am glad to receive the person who first declared the independence of Bangladesh. সারা পৃথিবী জানে, সারা বাংলাদেশের মানুষ জানে, কিন্তু মিথ্যা একটি টেলিগ্রাফিক মেসেজের বরাত দিয়ে শেখ মুজিবুর রহমানের কন্যা সেই টেলিগ্রাফিক মেসেজের বয়ান সংবিধানের তফসিলে ধারণ করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের মিথ্যার রাজনীতির ভিত্তি স্থাপন করতে চেয়েছিল। সেটার ধূপে টিকে না। বাংলাদেশে আওয়ামী রাজনীতির চর্চাই ছিল মিথ্যার উপর ভিত্তি করে গণতন্ত্রহীনতার রাজনীতি। বাংলাদেশে আওয়ামী রাজনীতির ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস, একদলীয় শাসন ব্যবস্থা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ইতিহাস, নতুন কিছু নয়। আমরা 2024-এর জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী বাকশালী ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়ন করতে পেরেছি, এটা সত্য। কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী শক্তির, মাফিয়া শক্তির মূলোৎপাটন এখনো পর্যন্ত বাকি আছে। আওয়ামী বাকশালী শক্তি যে দেশের রাজনৈতিক শক্তি ছিল না কখনো, সেটা প্রমাণিত হয়েছে তাদের ভারতে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে, এবং ভারতে আশ্রিত থাকে তাদের সহায়তায় বাংলাদেশের গণতন্ত্রকে অস্থিতিশীল করার যে প্রবণতা পায়, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে তার মধ্য দিয়ে। এদেশের রাজনৈতিক দল ছিল না আওয়ামী লীগ, কখনো আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দলও ছিল না। একটি মাফিয়া ফ্যাসিস্ট শক্তি ছিল, গণতন্ত্রের মুখোশে আরো কেল্লা পড়ে। সাংবিধানিকভাবে শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে ৪র্থ সংশোধনের পরে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন, ওখানেই শপথ নিলেন। তৎকালীন রাষ্ট্রপতিকে, তৎকালীন মোহাম্মদুল্লাহ সম্ভবত তাকে রিজাইন করতে বললেন। বলা হলো তোমাকেও দেখা হবে, পরে একটা স্টেট মিনিস্টার ভূমিহীনা বানিয়েছিল। এটা রাজনীতি আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসে বিদ্রোহিত। সেই বাকশালের সংশোধনীতেও লেখা ছিল যে রাষ্ট্রপতি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, কিন্তু সেই আইন 13 মিনিটে গৃহীত হওয়ার পর ভোট ছাড়াই তিনি নিজে শপথ নিয়ে নিলেন রাষ্ট্রপতি হিসাবে। তারা সবসময় সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ করেছেন, সংসদে দাঁড়িয়েই করেছেন। ৪র্থ সংশোধনী আপনারা পড়ে দেখুন, সেখানে এই আইনের বিধান মোতাবেক
জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হইবে। তো তিনি যে শপথ নিলেন তাৎক্ষণিকভাবে ওখানে ভোট হয়েছিল। এই হচ্ছে আওয়ামী রাজনীতি। যাই হোক, তাদের বিশুদ্ধার করার আমার সময় নষ্ট করার কোনো ইচ্ছা নেই, কারণ বাংলাদেশে আওয়ামী রাজনীতির অবসান হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী বাকশালীদের পতন এবং মৃত্যু হয়েছে ঢাকায়। আমি বলি সেটা দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং তাদেরকে নিয়ে আমরা আর চর্চা করতে চাই না রাজনীতিতে। তবে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা করতে হবে, ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির প্রতিষ্ঠা এবং চর্চার মধ্য দিয়ে আওয়ামী বাকশালীদের অপরাজনীতির সংস্কৃতিকে বিলুপ্ত করতে হবে। আওয়ামী রাজনীতির চিরতরে কবর রচনা করতে হবে। আমরা যদি জাতীয় রাজনীতিতে ভুল করি, আমরা যদি গণতান্ত্রিক চর্চায় অভ্যস্ত না হই, এদেশে যদি ভালো আদর্শিক রাজনীতির স্থাপনা না করি, যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা না করি, তাহলে অবশ্যই একদিন এই পতিত ফ্যাসিবাদীরা প্রত্যাবর্তন করতে পারে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। এদেশের মানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে, সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে এই দেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে। এই দেশের মানুষ বৈষম্যমূলক কোনো রাষ্ট্র ব্যবস্থা চায় না। এই দেশের মানুষ সমস্ত গণতান্ত্রিক এবং রাজনৈতিক সমস্ত সাংবিধানিক অধিকার ভোগ করবে, সেই প্রত্যাশা ব্যক্ত হয়েছে। আমরা যদি জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হই, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যদি ব্যর্থ হয়, এই দেশে আবার ফ্যাসিবাদী রাজনীতির উৎপাত এবং উৎপত্তি হতে পারে। সুতরাং আমাদেরকে সাংগঠনিক পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে গণতান্ত্রিক চর্চা, ভালো গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি স্থাপনা এবং চর্চা অব্যাহত রাখতে হবে। তার মধ্য দিয়েই একদিন আমরা এই দেশ প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। তার মধ্য দিয়ে আমরা 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে প্রতিষ্ঠা করতে পারব, শহীদের রক্তের মর্যাদা রক্ষা করতে পারব। আমি 1949 সালের কথা বলি, যেই দিন যেই দলের নেতৃত্বে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল, যেই দলের নেতৃত্বে এই ভূখণ্ডে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল, কিন্তু 1949 সালে সেখানে বিভক্তি দেখা গেল। কারণ তৎকালীন শাসক গোষ্ঠী এই ভূখণ্ডের মানুষের কোনো মূল্যায়ন করতে চায়নি, এই ভূখণ্ডের মানুষের অধিকারকে স্বীকৃতি দিতে চায়নি। তার মধ্য দিয়ে এই 1952 সালের শহীদ মিনারে যেখানে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি, সেই 1952 সালের ভাষা আন্দোলনের সৃষ্টি হলো, যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল সূত্র এবং ভিত্তি স্থাপন হলো। আমরা আজকে সেখানে দাঁড়িয়ে কথা বলছি। এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ 1.5 বছর আগেও ছিল না। যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে, সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে। আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো রাজনৈতিক দলের অধিকারকে ক্ষুণ্ণ না করি। আমরা যেন রাজপথে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর কোনো ভাষাকে স্তব্ধ করে না দেই। এই দেশটাকে যেন আমরা পুলিশি রাষ্ট্রে পরিণত না করি। সেই আকাঙ্ক্ষাই হচ্ছে 24-এর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা ছিল 1971-এর আকাঙ্ক্ষা, কিন্তু সেই 1971-এর আকাঙ্ক্ষাকে দলিসাৎ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ, পরে বাকশাল। আমরা আশা করি 71 হয়ে যে 1990-এর আমরা পাটাতন সৃষ্টি করতে পেরেছিলাম সামরিক শাসন বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনে আমিও একজন ছাত্র দলের কর্মী ছিলাম এবং ছাত্র আন্দোলনের স্বৈর শাসন বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা সেই সংগ্রামে যুক্ত ছিলাম।